মানুষ করিয়া দাও, মানুষ করিয়া দাও। সূর্য দাও, শক্তি দাও, হৃদয়ে ভক্তি দাও। মানুষ করিয়া দাও, মানুষ করিয়া দাও, মানুষ করিয়া দাও, মানুষ করিয়া দাও। অমৃতস্য পুত্র আমরা, এ কথা বুঝিয়ে দাও, মানুষ করিয়া দাও। অমৃতস্য পুত্র আমরা, এ কথা বুঝিয়ে দাও, মানুষ করিয়া 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 দাও। সূর্য দাও, শক্তি দাও, হৃদয়ে ভক্তি দাও। মানুষ করিয়া দাও, 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 মানুষ করিয়া দাও। ক্ষাত্রবীর্য দাও, ব্রহ্মদেজ দাও, ক্ষাত্রবীর্য দাও, ব্রহ্মদেজ দাও। তোমার আশিস জীবন মোদের পূর্ণ করিয়া দাও, মানুষ করিয়া দাও, মানুষ করিয়া দাও, মানুষ করিয়া দাও, মানুষ করিয়া দাও। সূর্য দাও, শক্তি দাও, হৃদয়ে ভক্তি দাও। মানুষ করিয়া দাও, 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 মানুষ করিয়া দাও। নমস্কার করো, নমস্কার করো। গান বলবে জোরে জোরে, হ্যাঁ উপরে যাবে। দাঁড়িয়ে যাবে, সেখানে দাঁড়াও। আবার সেই পরিষ্কার হাত দিবে। আমরা এখন পশ্চিমে যাবো, মন্দির হয়ে ঘুরে আবার এখানে এসে আজকে আবার আজকে যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানটা বাচ্চারা একে একে আমাদের পিছনে আসবে, বাচ্চারা একে একে লাইন দিয়ে
এটা গোঘাট থানার দরিন্নকুন্ডা রামকৃষ্ণ শিশু বিদ্যাপীঠ। এটা হচ্ছে নকুন্ডা পঞ্চায়েতের অন্তর্গত। আজকে এখানে নতুন যে স্কুলের এখানে আজকে স্বামী বিবেকানন্দজির যে আজকে 12ই জানুয়ারি জন্মতিথি উৎসব পালন করা হচ্ছে। মহারাজ, আজকে যে এই অনুষ্ঠান হচ্ছে কি উদ্দেশ্যে হচ্ছে যদি একটু বলেন। আজকে স্বামীজির 162তম জন্মদিন, 162তম জন্মদিন। সেই হিসাবে আমরা এই রামকৃষ্ণ শিশু বিদ্যাপীঠে একটু মানে স্বামীজির সম্বন্ধে একটু বলার জন্যে ছেলেরা সব এসছে এবং এই একটু ঠাকুরের কাছে প্রার্থনা করে আমরা এসে আবার এইখানটায় মঠে আবার ফিরে আসছে। আর সকালে কি কি অনুষ্ঠান হয়েছে? সকালে এখনই শুরু হয়েছে। আচ্ছা, এখন তাহলে আপনারা একটা শোভাযাত্রা করে স্কুল প্রাঙ্গণ ঘোরা হবে। আচ্ছা, আমরা দেখতেই পাচ্ছি যে এই স্কুলের একদম শিশু শ্রেণীর যারা ছাত্রী তারা একদম নিষ্ঠার সঙ্গে, সবথেকে ভালো লাগছে যে এখানে বাচ্চারা অত্যন্ত শৃঙ্খলার সঙ্গে তাদেরকে নিয়ে প্রসেসিং করে নিয়ে আসা হচ্ছে এবং তাদের অভিভাবকরাও এখানে উপস্থিত আছেন। অভিভাবক এবং স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকারা আছেন এবং পরিচালন মণ্ডলী। রাস্তাটা দিয়ে আপনি বাঁদিকে চলুন, রাস্তাটা বাঁদিকে যেও। ঠিক আছে, আপনি মহারাজ চলুন, আমরা লাইনে দেখি যাবো। বাঁধের দিকে আমাদের ডান দিকে যাবেন, বাঁ দিকে মানে ঠাকুরের ডান দিকে যেতে হবে, বুঝতে হবে একদম লাইন। ওরাদের ফুল নিয়ে এসো, ওরাদের ফুল নিয়ে আসলে ওরাদের ফুল ফুল ফুল। ভাই হ্যালো, ঠিক এইভাবে ধরুন তো, আমি বুমটা বার করবো, আপনি ঠিক আছে। ওটাটা থ্যাংক ইউ। আমরা দেখতেই পাচ্ছি যে এখানে নকুন্ডা যে রামকৃষ্ণ আশ্রম, সেখানে বাচ্চারা সেখানে গিয়ে সেখানে প্রণাম করে তারপর আবার তারা শৃঙ্খলার সঙ্গে ঘুরে আবার যেখানে অনুষ্ঠান হচ্ছে সেই জায়গায় তারা ফিরে আসবে। আমরা দেখছি যে তারা প্রত্যেকে যাচ্ছে, গিয়ে মন্দিরে আগে প্রণাম করছে। প্রণাম করে এই যে শিক্ষাটা শৈশব থেকেই তাদেরকে যে আধ্যাত্মিক বেড়া, আধ্যাত্মিক যে গণ্ডি তাদের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে, যাতে আগামী দিনে তারা সুসন্তান হয়ে উঠতে পারে, তারই শিক্ষা থেকে। এবং অভিভাবক যারা আছেন এখানে, অভিভাবক অভিভাবিকা যারা উপস্থিত হয়েছেন, তাদের মধ্যেও সেই নিষ্ঠাকে
সুন্দরভাবে এভাবে ফুটিয়ে তোলা হচ্ছে, এটা দেখতে সত্যিই খুব ভালো লাগছে। এবং আজকে যে 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের যে জন্মদিন, সেটাকে তারা পালিত করছেন। আমরা একে একে সবার কাছ থেকেই সব কথা শুনবো। আমরা দেখতে পাচ্ছি যে এখানে মন্দির প্রদক্ষিণ করা হচ্ছে। এবার যে মন্দিরের মূল গর্ভগৃহ, সেখানে বাচ্চাদের নিয়ে যাওয়া হচ্ছে। माँ को माँ के नहीं जाओ, माँ ना माँ जाओ ना ये भाई को ওরা যাচ্ছে মায়েরা যাচ্ছে না, বাচ্চাদের তুলে দিচ্ছে না, ধোয়া উঠছে মায়েদের মায়েদের ওটো 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 ভেতরে ওটো ওটো ভেতরে ছবি নিবে, ওটো ভেতরে ওটো মা ভেতরে ওটো। দিদি যাবেন না? ওটো মূল যে গর্ভগৃহ, সেখানে ঠাকুর মা স্বামীজি আছেন, তাদের প্রণাম করে পুষ্প নিবেদন করা হবে। আমাদের দিকে নয়, আমি ঠাকুরের দিকে তাকাও। ঠিক আছে, সবাই বলবো মহারাজ যা বলছেন। লাইন একে একে যাবে। আস্তে বাবু, শোনো তোমরা লাইনে এসো বাবা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, শোনো এনে দাঁড়িয়ে যাও লাইনে যাবো লাইনে এসো, সোনা ছেলে সব লাইনে এসো।
আছে কোথায় তো ক্লাসটা কি হয় মনে হচ্ছে ক্লাস করা যাচ্ছে বাচ্চারা আগে সামনে বসে ঘরটা কাজ দেখি দিদি এই যে রোবট আছে আপনারা সবাই বসে যান কাজে আমাদের যিনি ব্রহ্মচারী মহারাজ আসছেন আমাদের ভেতরে চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য ওনাকে একটু অনুরোধ করছি আপনি একটু আমাদের স্কুলের ভিতরে চলে আসবেন। আমি হেল্প করবো ধরার দরকার নেই দু তিনজন বলবেন যান মহারাজ আমরা গোবিন্দগঞ্জা রামকৃষ্ণ আশ্রমে আমাদের সবার প্রিয় এবং খুবই কাছের মানুষ ছিলেন রামানন্দজির প্রতিষ্ঠিত যে আশ্রম সেই আশ্রম আস্তে আস্তে পথ চলতে চলতে অনেকটা দিন পেরিয়ে গেছে। উনি এই মুহূর্তে আমাদের মধ্যে নেই, কিন্তু ওনার কাজের মাধ্যমে উনি প্রতিটি মানুষের মধ্যে আছেন। তা আমরা আজকে যে দিনটি পালন করছি, ভারতবর্ষের বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের আজকে জন্মদিন। সেই জন্মদিন উপলক্ষে আমাদের এই দৈনকুণ্ডা রামকৃষ্ণ আশ্রমে যিনি বর্তমানে মহারাজ আছেন শঙ্করানন্দজি মহারাজ, ওনার অনুপ্রেরণা এবং ওনার প্রচেষ্টায় দৈনকুণ্ডা নকুণ্ডা দক্ষিণ সাইডে লালুকা গোয়ালপাতা পার্শ্ববর্তী বিভিন্ন গ্রামের সহযোগিতায় আমরা
এই বছর অর্থাৎ 2025 বর্ষে ধরি নকুল্লা রামকৃষ্ণ শিশু বিদ্যাপীঠ বাচ্চাদের যে পঠন পাঠন আমরা এই বছর কেজি 1, কেজি 2 এবং স্ট্যান্ডার্ড 1 দিয়ে শুরু করেছি। আমাদের লক্ষ্য, মহারাজের যে লক্ষ্য, যে বর্তমান সমাজে আমরা যেটা দেখতে পাচ্ছি, এমনকি আমাদের বাড়ির ছেলে মেয়েদেরকেও কি আমরা নিজেরাও সেইভাবে মানুষ হতে পারিনি। মানুষ হয়েছি হয়তো, কেউ ডাক্তার হয়েছি, কেউ ইঞ্জিনিয়ার হয়েছি, কেউ ব্যারিস্টার হয়েছি, কিন্তু যে শিষ্টাচার, যে মানুষ আমরা যে বলি, সেই প্রকৃত যে মানুষ, সেই মানুষ সত্যিকারের আমরা হতে পারিনি। তাই সেই ভাবনাকে আমরা সামনে রেখে মহারাজ শঙ্করানন্দজি মহারাজের যে ভাবনা, যে বাচ্চারা প্রতিভাকে মানুষ হোক, তারা শিষ্টাচার শিখুক, তারা মানুষকে সম্মান করতে শিখুক, তারা তার বাবা মাকে সম্মান করতে শিখুক। যখন তারা বড় হবে, বাবা মা যখন আমাদের প্রকৃতির নিয়মে তাদের বয়স হবে, যেন সেই সন্তান বাবা মাকে তাদের কাজ ছাড়া না করে, তাদেরকে যেন বৃদ্ধাশ্রমে না পাঠায়। এই সকল ভাবনা নিয়েই আমাদের এই রামকৃষ্ণ শিশু বিদ্যাপীঠের লক্ষ্য, যে বাচ্চারা সম্পূর্ণ আশ্রমিক পরিবেশে এবং শিষ্টাচার মেনে তারা মানুষ হবে। এবং আমরা আগামী বছর ক্লাস 2 অর্থাৎ স্ট্যান্ডার্ড 2, স্ট্যান্ডার্ড 3 এবং স্ট্যান্ডার্ড 4 চালু করব, এই আমাদের ভাবনা আছে। একদিকে যেমন এই স্কুলের ভাবনা যে বাচ্চারা তারা লেখাপড়া শিখবে, শিষ্টাচার শিখবে, তার সাথে আরো যে আনুষঙ্গিক বাচ্চাদের শেখার প্রয়োজন, আমরা একই সাথে একই ভাবনায় আমরা রেখেছি ছবি আঁকা এবং যোগ ব্যায়াম, তার সাথে আমরা গান এবং তবলা শিক্ষা, আমরা এই 4টা আইটেম রেখেছি। এবং আমাদের যে ভাবনা আছে, সেই ভাবনাটাই ক্লাস 3 এবং ক্লাস 4 থেকে আমরা বাচ্চাদেরকে একটু একটু করে হিন্দি এবং কম্পিউটার শেখাবো। কারণ হিন্দি এবং কম্পিউটার প্রত্যেকেরই, বাচ্চাদের কি আমাদের বাড়ির প্রত্যেকেরই শেখাটা খুবই জরুরি। কারণ ভারতবর্ষের রাষ্ট্রীয় ভাষা হিন্দি ভাষা। আমরা বাঙালি, কারণ পশ্চিমবঙ্গে বাস করি, আমরা সমস্ত দিক দিয়ে পারদর্শী। তাই তো আমরা জেনেছি, আমরা ইতিহাস পড়লে যেটা লক্ষ্য করেছি, যে আমাদের পরম পুরুষ রামকৃষ্ণ দেব, তার প্রধান শিষ্য আমাদের ভারতবর্ষের রত্ন, আমাদের বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ, তিনি বাঙালি হয়েও কিভাবে গোটা পৃথিবী তিনি ঘুরে বেরিয়েছেন এবং এই ভারতবর্ষের কথা গোটা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। এই সকল ভাবনা থেকে আমাদের আজকের যে স্বামী বিবেকানন্দের যে জন্মদিন, সেই জন্মদিন পালন। এবং এই জন্মদিন উপলক্ষে আমরা আমাদের যেমন রামাত্মানন্দ মহারাজের যে আশ্রম পরিচালিত, বর্তমানে যিনি আছেন শঙ্করানন্দ মহারাজ, ওনার প্রচেষ্টায় যে রামকৃষ্ণ শিশু বিদ্যাপীঠ, সেই বিদ্যাপীঠে আমাদের অধ্যক্ষ মহারাজ শঙ্করানন্দ মহারাজ আমাদের মধ্যে উপস্থিত আছেন, অসীমানন্দ মহারাজ, এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের এই রামকৃষ্ণ আশ্রমে যিনি প্রতি রবিবার চিকিৎসা, হোমিওপ্যাথি চিকিৎসা পরিষেবা দিচ্ছেন, আমাদের ব্রহ্মচারী কৃষ্ণ চৈতন্য মহারাজ, উনি আমাদের মধ্যে উপস্থিত আছেন। উনি প্রতি রবিবারই আমাদের এখানে হোমিওপ্যাথি চিকিৎসা পরিষেবা দিচ্ছেন সকাল 10টা থেকে 1টা। আমাদের ভাবনায় যেমন শিক্ষা রয়েছে, ঠিক তেমনি স্বাস্থ্যের ব্যবস্থাও আমাদের মহারাজ যিনি বর্তমানে আছেন শঙ্করানন্দ মহারাজজি, আমাদের সবার প্রিয় পরম পূজ্যপাল, তিনি এই ভাবনা রেখেছেন যে একদিকে শিক্ষা চলবে, একদিকে স্বাস্থ্য চলবে। আমরা
প্রত্যেকটা দিনই সকাল 10টা থেকে 1টা পর্যন্ত আমরা কোনোদিন হোমিওপ্যাথি, কোনোদিন অ্যালোপ্যাথি চিকিৎসা পরিষেবা দেব এবং অ্যালোপ্যাথি চিকিৎসা পরিষেবা দেবেন আমাদের যে গোহাট ইউনিট অর্থাৎ রয়্যাল হেলথ কেয়ার প্রোভাইডার অ্যাসোসিয়েশনের সদস্যরা ওনারা বলেছেন যে আমরা মহারাজ যেভাবে বলবেন সকাল 10টা থেকে 1টা পর্যন্ত আমরা 365 দিনই আমরা চিকিৎসা পরিষেবা দেব। মহারাজ তার সাথে আরো একটা ব্যবস্থা করেছেন যে স্বল্প মূল্যে অর্থাৎ 40% লেসে রক্ত পরীক্ষার ব্যবস্থা। কারণ চিকিৎসা প্রত্যেকটা মানুষ শরীর ভাগলেই তার চিকিৎসা করতে হয়, সেই চিকিৎসা করতে গিয়ে শুধু পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে মানুষের অনেকটাই পয়সা আমাদের ব্যয় হয়ে যায়, সেই ভাবনাটি মহারাজ মাথায় রেখেছেন। তাই তিনি যদি কোনো মানুষ যেখানে তিনি চিকিৎসা করুন না কেন তার যদি রক্ত পরীক্ষার প্রয়োজন হয় আমাদের এই দরিদ্রকন্যা রামকৃষ্ণ আশ্রমে 365 দিনই খোলা আছে, যে 40% লেসে আমরা রক্ত পরীক্ষার সুব্যবস্থা রেখেছি। তাই আমাদের যে পরিকল্পনা সেই পরিকল্পনা আমাদের রয়েছে এবং আজকের যে উৎসব শুধু মাত্র কচিকাচাদের নিয়ে, কচিকাচারা কিছুক্ষণ পরে আমাদের মহারাজরা বক্তব্য বলবেন, তার সাথে আমাদের যারা অতিথিরা আছেন ওনারা ওনাদের বক্তব্য রাখবেন। তারপরে কচিকাচারা তাদের কেউ কেউ বক্তব্য রাখবেন স্বামী বিবেকানন্দের উপর, কেউ কেউ ছড়া বলবেন, কেউ কবিতা বলবেন। এখন আমরা এই মুহূর্তে আমাদের যাকে আমরা কাছে সবসময় পাই এবং পেয়েছি স্কুল তৈরি থেকে, যিনি আমাদেরকে সুচিন্তিত তার মতামত তিনি আমাদের কাছে প্রদান করেছেন, উনি আমাদের গোহাট 1 নম্বর চক্রী শিক্ষা চক্রের শিক্ষা বন্ধু, উনি আমাদের গৌতম হাজার মহাশয়, ওনাকে বিচার কথা বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। প্রথমেই রামকৃষ্ণ মা সারদা ও স্বামী বিবেকানন্দের প্রতি শ্রদ্ধা, নমস্কার এবং উপস্থিত এই আশ্রমে আশ্রমিক যারা আছেন তাদের শ্রদ্ধা, ভক্তি এবং যারা এখানে বয়োজ্যেষ্ঠ আছেন তাদের সকলকে শ্রদ্ধা, নমস্কার এবং কচি কাঁচা যারা আছে তাদের আমার স্নেহ ও ভালোবাসা দিয়ে সামান্য কিছু কথা আমি বলবো, বেশিক্ষণ বলবো না। মহান ব্যক্তিত্ব স্বামী বিবেকানন্দ, তিনি আমাদের শুধু বাংলা না সারা ভারতবর্ষের গর্ব। তার জন্মদিন আজ 165তম। উনি 1863 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে এই ঠিক আজকের দিনেই উনি জন্মগ্রহণ করেছিলেন। তার জীবনী আমি নিয়ে কিছু ব্যাখ্যা করব না। তিনি একজন মহান ব্যক্তিত্ব, সব ধর্ম সমন্বয়ের কথা বলেছেন। অনাথ, দরিদ্র, পিছিয়ে পড়া, অবহেলিত সমাজের সেই সমস্ত মানুষের ভালোবাসার কথা এবং তাদের পাশে দাঁড়ানোর কথা বলেছেন। আমাদের বিদ্যালয় এই আশ্রমে যারা আশ্রমিক আছেন তাদের সাথে সাথে সুরজিৎ পান এবং তরুণ ভট্টাচার্য ও মিলন রায়, এদের একনিষ্ঠ প্রচেষ্টায় বেশ কিছুদিন পরিকল্পনা মাফিক কয়েকটি গ্রামের বিশিষ্ট মানুষদের, বিশেষ করে শিক্ষাগ্রহী যারা মানুষ তাদের নিয়ে এই বিদ্যালয় প্রতিষ্ঠার একটা পরিকল্পনা করেন এবং খুব ভালো লাগছে যে বিদ্যালয়টা প্রতিষ্ঠা হয়ে তাদের কাজ শুরু করেছে। বিদ্যালয়ের প্রথম বর্ষে যা ভর্তি হয়েছে সেটা অকল্পনীয়, 45-এর বেশি। আরো হয়তো কিছু কচিকাঁচা এই বিদ্যালয়ে আসবে, ভর্তি হবে।
সর্বধর্ম সমন্বয়ের মধ্য দিয়ে এই বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে এবং সর্বধর্ম সমন্বয়ের মধ্য দিয়ে এই বিদ্যালয়ে সমস্ত কার্যাবলী পঠন পাঠন সমস্ত কিছু চলবে। বিদ্যালয়ের দেওয়ালে আনুষঙ্গিক যে ছবি তাই বিদ্যালয়েরই যারা শিক্ষক তাদের মধ্য দিয়ে আমাদের সামনে উন্মোচিত হয়েছে। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা যারা আছেন তারা সর্বদাই স্নেহের সাথে কচি কাচাদের কান্না ভুলিয়ে তাদের শিক্ষা দেওয়ার যে পদ্ধতি সেই পদ্ধতি সঠিকভাবে অবলম্বন করার চেষ্টা করছে। আমি ঠাকুরের কাছে কামনা করব এবং আন্তরিকভাবে চেষ্টা করব বিদ্যালয় যাতে আগামী দিনে আরো সুন্দরভাবে এগিয়ে যায় গঠনমূলক কাজে, যেটা একটু আগেই আমার পূর্ববর্তী বক্তা শ্রী পানিবাবু মহাশয় বলছিলেন যে সমাজে শুধু শিক্ষা গ্রহণ করা নিজের কাজের জন্য নয়, সমাজ সচেতন হয়ে সমাজের মানুষের দুর্বল মানুষের অবহেলিত মানুষের পাশে সব ধর্মেই সে কথা বলেছে যে কোনো মানুষ বিপদে পড়েছে ধর্ম বর্ণ কোনো জাত পাত নির্বিশেষে এই বাচ্চারা সেই শিক্ষা যেন গ্রহণ করতে পারে, আগামী দিনে তারা যেন সেই পথে চলে। এবং সকলকে আর একবার শ্রদ্ধা নমস্কার এবং স্নেহ ও ভালোবাসা জানিয়ে আমি আজকে এই বিবেকানন্দের জন্ম দিবস পালনের যে উদ্যোগ তাকে সাধুবাদ জানিয়ে আমি আমার কথা এখানেই শেষ করছি। নমস্কার। নমস্কার, ধন্যবাদ আমাদের গৌতম হাজরা মহাশয়কে। আমরা এখন আমাদের যিনি প্রত্যেক রবিবার সকাল 10টা থেকে 1টা পর্যন্ত হোমিওপ্যাথি চিকিৎসা পরিষেবা দেন আমাদের পরম পূজ্যপাল ব্রহ্মচারী বিষ্ণু চৈতন্য মহারাজ শ্রীরামকৃষ্ণ সেবাশ্রম মির্জা চাঁদরা হুগলি, উনি ওনার রুগী বসে আছেন, তাই ওনাকে ছেড়ে দিতে হবে। তাই ওনার বক্তব্য এখন আমরা নেব। মহারাজকে আমরা কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। এখানে উপস্থিত আমার মহারাজজি, শ্রদ্ধেয় মহারাজজি এবং আমার ভক্ত মা এবং ছোট্ট ছোট্ট শিশু সন্তান তুল্য নারায়ণদের প্রতি আমি আমার ভালোবাসা, মহারাজের প্রতি আমার প্রণাম। সবার আগে ঠাকুর মা স্বামীজির চরণে আমার শতকোটি প্রণাম জানিয়ে আমি আজকে যে বিশেষ এই যে উদ্যোগ, এই যে একটা শিক্ষা প্রতিষ্ঠান আজ থেকে শুরু হতে চলেছে, এটা আমি শুনে আমি বেশ কয়েকদিনই আসছি, প্রায় 1 মাস হলো এখানে একটু হোমিওপ্যাথিক পরিষেবা দেওয়ার জন্য আসছি। আমার শুনে খুব ভালো লেগেছে। আমি এখানে যারা উপস্থিত আছেন মা এবং বাবারা, যাদের জন্য এখানে এই অ্যারেঞ্জমেন্ট হয়েছে, তাদের গার্জিয়ানদেরকেই আমি বিশেষ করে বলবো, আজকের দিনটা এক বিশেষ দিন, এটা আমরা সবাই জানি। শুধু আমরা সবাই নয়, আজকে সারা বিশ্বের মানুষ এটা জানে। আজকে হচ্ছে 12 জানুয়ারি। তোমরা একটু চুপ করো, একটু আসতে একটু আসতে। আজকে হচ্ছে 12 জানুয়ারি 2025 সাল। এটা একটা যেমন দিন এরকম প্রত্যেকদিন আসছে যাচ্ছে, কিন্তু আজকে একটা বিশেষ দিন। সত্যি কথা বলতে আমি যেদিন থেকে রামকৃষ্ণ মা সারদা এবং স্বামীজির ভাবাদর্শে এসেছি, বেলুড়মঠে দীক্ষা নিয়ে, তারপরে সন্ধ্যায় ব্রহ্মচর্য সংস্কার নিয়েছি, তাদের প্রতি আমার একটা আলাদা অদ্ভুত শ্রদ্ধা রয়েছে। আমি সেই শ্রদ্ধার কথা বলে একটা কথা, বেশি কথা আমি বলবো না, যে স্বামী বিবেকানন্দ পৃথিবীতে ছিলেন মাত্র 38 বছর 5 মাস 24 দিন। হ্যাঁ, 38 বছর 5 মাস 39 দিন পৃথিবীতে উনি ছিলেন।
তার এইটুকু বয়সে উনি যুবক, পৃথিবী ছেড়ে চলে গেলেন। আজকে দেখুন সারা ওয়ার্ল্ড, সারা বিশ্বের তাবড় যদি আমরা সোজা কথায় চলতি কথায় বলি, প্রধানমন্ত্রী, রাষ্ট্রনেতা, যত বড় বড় মানুষ তার চরণে মাথা নত করছে। কেন জানেন? বিবেকানন্দ কি দিয়ে গেলেন বিশ্ব ধর্ম সম্মেলনে? এবার দেখুন, যখন উনি বিশ্বজয় করেছেন 1893, তখন তার বয়স কত জানেন? 27-28 বছর। একটা 27-28 বছরের ছেলে, তখন দেখুন 27-28 বছরের ছেলে একদিকে যেমন সত্য, আর একটা সত্য হচ্ছে উনি যাচ্ছেন কোথা থেকে? উনি যাচ্ছেন ভারতবর্ষ থেকে। কোথায় যাচ্ছেন? যাচ্ছেন উনি ইংরেজদের কাছে, যাচ্ছেন আমেরিকা। তারা ইংরেজ, আর তারাই আমাদেরকে তখন শাসন করছেন। আমাদের স্বাধীনতা লাভ করি আমরা 1947 সাল করি, আমি সেটা আমরা সবাই জানি। আর স্বামীজি আছেন 1893, তখন ওরা শাসন করছে আমাদেরকে। সেই যারা শাসন করছে তাদের দেশকে উনি যাচ্ছেন স্বামীজি, যে উনি এমন কিছু কথা বললেন। তখন এডুকেটেড মানুষ, আমেরিকা ইংল্যান্ডের মানুষ এখন এডুকেটেড, শিক্ষিত মানুষ তারা। এই মানুষটার চরণে মাথা দিয়ে দিলেন সকলেই। কেন জানেন? স্বামীজি একদিন স্বীকার করছেন যে আমি স্বামী বিবেকানন্দ হয়েছি কার জন্য জানিস? দুটি জিনিসের জন্য উনি স্বামী বিবেকানন্দ হয়েছেন। এক, যেটি মেন আমাদের হিন্দু সনাতন ধর্মে, আমরা অনেকেই যেটা জানিনি, আমাদের প্রধান ধর্মগ্রন্থের কি নাম বলুন তো? হিন্দু সনাতন ধর্মের প্রধান ধর্মগ্রন্থের কি নাম? মুসলমানদের হচ্ছে কোরআন, খ্রিস্টানদের বাইবেল, হিন্দুদের কি? বেদ। হিন্দুদের প্রধান ধর্মগ্রন্থ হচ্ছে বেদ, যার সনাতন ধর্মের শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ হচ্ছে বেদ। বেদটাকে তো পুরোপুরি পড়া সম্ভব না, আমাদের 4টে বেদ ছোটবেলায় নামটা পড়েছি, 1 চন্দ্র 2 পক্ষ 3 তো 4 বেদ, 4টে বেদ, ঋক, সাম, যজুর, অথর্ব। এগুলোকে একটু বলে নিচ্ছি, 1 মিনিটের মধ্যে বলে নিচ্ছি। ওই বেদটা পড়া আমাদের পক্ষে সম্ভব নয়। সাধারণ মানুষের জন্য মুনি ঋষিরা কি করলেন? ওর নির্যাসটাকে দিয়ে দিলেন, সেটার নাম হচ্ছে উপনিষদ বা বেদান্ত। আর স্বামীজি বিশ্ব প্রচার করলেন বেদান্ত। বেদান্তে কি আছে? যদি এই তত্ত্বটা আমার এখানে যতজন বসে আছে এদের কথা আমি বলবো, আপনারা আজ থেকে না এক দিব্য আনন্দে জীবনযাপন করতে পারবেন। ভালো ঘুম হবে, ভালো খিদে হবে, এত সুন্দর আনন্দে জীবনযাপন করতে পারবেন। এটা হচ্ছে স্বামীজির তত্ত্ব। স্বামীজি এক জায়গায় বলছেন আমেরিকায়, বলছে যদি মানুষ তার নিজের স্বরূপ জানতে পারতো তাহলে কি ভালোই না হতো। আমরা জানি আমি কে, আমরা কে। দেখে এখানে এক মহারাজ সুন্দর করে একটা কাগজে লিখেছেন আত্মা কি। যদি আমরা প্রত্যেকেই জানতে পারি আমাদের আসল স্বরূপ, তাহলে আমরা দিব্য আনন্দে থাকবো। কি স্বরূপ? আমরা হচ্ছি আত্মা। আত্মাটা কি? যার কোনো জন্ম মৃত্যু নেই, যেটা নিত্য মুক্ত, যেটা আনন্দ স্বরূপ, সবচেয়ে আনন্দ। তা স্বামীজি বারবার সমস্ত মানুষকে বলছেন, সাধু সন্ন্যাসী তোরা যারা দায়িত্ব নিয়েছিস, যারা আচার্য, ধর্ম প্রচার করছিস, তাদেরকে আমি বলবো ঘরে ঘরে যা, গায়ে গায়ে যা, প্রত্যেকে শোনাকে যা, যে তোমরা হচ্ছে আনন্দ স্বরূপের অধিকারী, তোমরা অমৃতের পুত্র, অমৃতস্য পুত্র। স্বামীজি বলছেন, এক উপনিষদের কথা তুলে বলছেন। এই তত্ত্বটা আমি সবাইকে বলবো। আমরা আজকে এসেছি বাড়ি জানানি, কিন্তু স্বামীজি জন্মদিনে স্বামীজি কি বলতে চেয়েছেন আর কি বলেছেন তোমরা ভালো করে স্বামীজির বাণী করা, কিছু করার দরকার নেই। এবার দিয়ে যারা মাস্টারমশাই স্কুলে আছেন তাদেরকে বলবো স্বামীজিকে ভালো করে পড়ুন। স্বামীজিকে পড়ে এই শিক্ষাটা এই বাচ্চাদের মধ্যে চালিয়ে দিন। দেখুন এই দেশের জীবনধারা এই অন্তত নতুন প্রজন্মটা চেহারাটা বদলে যাবে, পাল্টাতেই হবে, হতেই হবে, কারণ স্বামীজির কথা। তোমরা সবাই ভালো করে বিবেকানন্দকে পড়ো। এখন তো খুব সোজা হয়ে গেছে, ইউটিউব চ্যানেল টিপে দাও, সব দিয়ে দেবে বিবেকানন্দের বাণী। দেখো স্বামীজি বলছেন যে বেদান্তের সেই যে মানে গুরু রহস্য, মানে খুব কঠিন তত্ত্বগুলোকে স্বামীজি নিজে বলছেন আমি এমন একটা জিনিস দিয়ে পাক করে তৈরি করে দিয়ে যাবো, একটা বাচ্চা শিশু যেটা হজম করতে পারে। আমরা ভালো করে পড়ুন, মাস্টার মশাইদেরকে ভালো করে বলবো বিবেকানন্দকে পড়ুন, পড়ে আর এই বাচ্চাদেরকে সেই ভাবটা চালিয়ে দিন। আমরা এখানে এসেছি কি জন্য? শিক্ষার জন্য, যে ছেলেকে মানুষ করতে হবে। তো স্বামীজির শিক্ষা কিন্তু আলাদা। এই যে গতানুগতিক শিক্ষা চলছে, এই শিক্ষাটা স্বামীজি পছন্দ করতেন না। স্বামীজি দুটি কথা বললেন। কি বললেন? বলছেন আমি এমন শিক্ষা চাই যে শিক্ষায় মানুষকে মানুষ করে না, সেটা কোনো শিক্ষা নয়। আর যে শিক্ষা মানুষকে দেবতা করে না, সে আবার কিসের শিক্ষা? তোমরা সবাই দেবতার যে তত্ত্ব আমাদের প্রত্যেকের মধ্যে রয়েছে,
কিন্তু আমরা সেটা প্রকাশ করতে পারিনি। কিরকম ভাবে একটি সুন্দর ছোট্ট গল্প দিয়ে আমি বোঝাই। দেখো আমাদের মধ্যে কত কোয়ালিটি রয়েছে, বাবারাও শুনবেন, এটা আমরা সবাই জানি, মহারাজ সবাই জানে। আমাদের প্রত্যেকের মধ্যে কি কোয়ালিটি আছে দেখুন, পোটেন্সি, স্বামীজি বলছেন পোটেন্সি, এটাকে জানাতে হবে। আর ধর্মটা কি? ধর্ম হচ্ছে একটা এমন ভাব যা পশুকে মনুষ্যত্বে মানুষকে দেবত্ব নিতে পারে। আমরা যদি ধর্ম গ্রহণ করি, যদি কেউ পশু থাকে সে মানুষ হয়ে যাবে, যদি মানুষ থাকে আমরা দেবতা হয়ে যাবে। এটা হচ্ছে ধর্মের কোয়ালিটি। এটা তোমরা যদি ভালো করে বুঝতে পারো না, দেখবে তোমরা মানে ধন্য হয়ে যাবে যে সত্যি এত সুন্দর জিনিস আছে, আমরা এটা ভক্ত করি, আমাদের মধ্যেই আছে। সেটা কি বলি, এটা ঠাকুর রামকৃষ্ণের গল্প বলছে। একটি সিংহ তার পেটে বাচ্চা অবস্থায়, মানে সিংহ কি বাচ্চা অবস্থায়, সে একটা বনেতে গেছে শিকার করতে। শিকার করতে যেয়ে দেখে অনেকগুলো ভেড়া চলছে। সেই ভেড়ার পালে অ্যাটাক করেছে একটা ভেড়াকে ধরবো বলে। আর যখনই সেই সিংহটা ভেড়া ধরতে গেছে, তখন তার বাচ্চাটা প্রসব হয়ে গেছে। আর যখন বাচ্চাটা প্রসব হয়ে গেছে, সেই সিংহটি মারা গেছে। তাহলে সেই বাচ্চা শিশু সিংহটা কি করবে? সে ভেড়াদের পাল্লাই থাকবে, যেহেতু চারটে পা, তারা দেখবে না কিছু করে হাঁটতে পারে। মানুষের মতো নয়, মানুষের 1 বছর লাগে হাঁটা শিখতে। কিন্তু ওই সিংহা যেহেতু চারটে পা, সে কিন্তু কিছুক্ষণ পর আস্তে আস্তে হাঁটা শিখে গেছে, একটু হাঁটছে, ওই ভেড়ার পাল্লাই করে চলে গেছে, ওরা যেখানে থাকে। আবার তারপর দিন এসেছে, আস্তে আস্তে ওই সিংহটা কি হলো, ওই ঘাস খেয়ে 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 বড় হয়ে গেল। আচ্ছা মা বলো তো, ওই সিংহটা যখন বড় হয়ে গেল, দেখতে কেমন হবে? সিংহের মতো হবে না ভেড়ার মতো হবে? সিংহের মতোই হবে দেখতে, কিন্তু সিংহ আছে কোথায়? ভেড়ার পাল্লায় আছে। সেরকম নিজেকে কি ভাবছে? আমি ভেড়া করছে, ঘাস খাচ্ছে। কিছুদিন পর আরো একটা সিংহ এসেছে। সে এসে দেখে কি ব্যাপার, এই ভেড়ার পাল্লায় পড়ে একটা এরকম আমার মতো সিংহ, এত শক্তিশালী, এই ভেড়ার মতো জীবন যখন ভেড়া করছে, ঘাস খাচ্ছে, ওকে ধরেছে। বাকি ভেড়াকে ধরে না, কিন্তু ওই সিংহটাকে ধরেছে। তুই তো সিংহ, তুই এরকম ভেড়ার মতো জীবন যাপন করছিস, তুই আমার সঙ্গে। ওকে টেনে এনেছে, এটাকে খুব ওই নদীর পাড়ে এনেছে। এদের মুখটা দেখে, দেখ তোর মুখটা দেখ হাড়ির মতো আমার, আর তোর মুখটা দেখ হাড়ির মতো। তুই ভেড়ার মতো জীবন যাপন করছিস, যেহেতু ওর একটু মুখে মাংস দিয়েছে। তখন সে হুঙ্কার ছেড়ে, সত্যি তো ভাই মা, আমরাও তাই, আমরা সবাই নাই ভেড়ার পাল্লায় পড়ে যে আমরা নিজেদেরকে ভেড়া ভাবছি। আচ্ছা মা বলো তো, ওই সিংহটাকে সিংহ হতে কোনো সাধনা করতে হবে? শুধু নিজেকে চিনে নিতে হলো, ও তো সিংহ হয়েই আছে। সেরকম আমরাও ভেড়ার পাল্লায় পড়ে নিজেদেরকে ভাবছি ভেড়া, আমরা ভেড়া নই, আমরা সিংহ। ওই শুধু জেনে নিয়ে আমি কে, এই তত্ত্বটা স্বামীজি বলতে চেয়েছে। আর তোমরা ভাই তোমার শিশুদেরকে, তোমার এই কন্যা সন্তানদেরকে, এদেরকে ওই ছেলে শেখাও। প্রত্যেকটা ছেলের মধ্যে কোয়ালিটি রয়েছে অসীম, সে বিবেকানন্দ হতে পারে। স্বামীজি বলছেন যে প্রত্যেকের মধ্যে এই কোয়ালিটি রয়েছে, যদি তোমরা জাগাতে পারো তাহলে তোমরাও বিবেকানন্দ হতে পারবে। আর দেখুন সেই সাদা ছেলে বিশ্বকাপে গিয়েছিল যখন আমাদের দেশ পরাধীন, সেই ছেলেটাই গেছে ওইখানেতে, তাদেরকে কিভাবে ইয়ে করলো, উনি শ্রেষ্ঠ হলেন ধর্ম মহাসভায়। কি বলবেন স্বামীজি? শুধু উপনিষদের কথা বলে, প্রত্যেকের মধ্যেই আত্মা রয়েছে, যার জন্ম নেই মৃত্যু নিত্য মুক্ত। আত্মা কোথায় থাকে? উপনিষদ বলছে প্রত্যেক মানুষের নাভি থেকে দর্শন করে। সেটা আনন্দ, সচ্চিদানন্দ। আমরা সচ্চিদানন্দ হয়ে আরেকটা গল্প করে আমি প্রীতি করবো। রামকৃষ্ণ একটা খুব সুন্দর গল্প বলতে বলছে, একজন ধোপা, তার হাতে একটা ডায়মন্ড ছিল। ডায়মন্ড মানে যে হীরা। ছোটবেলাতে দেখলে একটু বড় হবে সিগারেটে কাপড়ের মতো, সে ওইটা করে কি করতো, ধোপাদের কাজ হচ্ছে কাপড় কাচা, ওইটাকে নিয়ে ও ওই স্ত্রীর মতো ঘষতো। হঠাৎ একদিন ওর মনে হলো আছে একটা খুব সুন্দর পাথর, এটা আমি বাজারে বিক্রি করবো। তো ওর কাছে একটা বিভিন্ন টাইপের মানুষের কাছে, প্রথম একজন বেগুনওয়ালার কাছে গেছে, বেগুন বিক্রি করে। তাকে বলছে ভাই তুমি এটা নেবে? ও তখন দেখে খুব পছন্দ হয়েছে, বলছে তাই তো, মানে খুব ভালো ডায়মন্ড, ভালো পাথর, তুমি কত দাম দেবে বলো? ও বলছে আমি তোমাকে 10 কেজি বেগুন দেবো। তখন বেগুনের কত টাকা মূল্য? কিছুই দাম নয়। তো তুমি এক কাজ করো, আমাকে 15 কেজি বেগুন দাও, আমি এটা দিয়ে দেবো। না ভাই, আমি বাজার দর বেশি করে ফেলেছি। তখন কি করলো, ও ফিরিয়ে নিয়ে এলো, যে দেখছি একটু বড় লোকের কাছে গেল, একটু কাপড় যে বিক্রি করে বলছে বেশি বুদ্ধিমান, তার কাছে যেয়ে বলছে যে ভাই একটা নেবে, আমি বিক্রি করবো। তখন সে বললো তার খুব পছন্দ, ভালো ব্র্যান্ডের হয়তো হতে পারে। তখন বলছে আমি এক কাজ করে তোমাকে 900 টাকা দেবো। আপনি 1000 টাকা করুন না, তাহলে দিয়ে দেবো। না ভাই, আমি বাজার দর বেশি বলে ফেলেছি। তখন সে আবার নিয়ে চলে এলো, তার ইচ্ছে আমি বিক্রি করতে, যদি বিক্রি করতে কিন্তু লস হয়ে যেত। তখন সে কোথায় গেল জানো? জহুরি, যে আসল হিরো চেনে, তাকে যেতে দেখাতেই সে বলছে তুমি এত ভালো ডায়মন্ড কোথায় পেলে? বলে এটা যায়নি, কোথায় ছিল? হয়তো বাবা শাশুড়ি শাশুড়ি আমার থেকে ছিল, আমরা এই করি। বলি মা, এর দাম তো 1 কোটি টাকা, এটা হীরা। তখন এবার ভাবো, ওই হীরাটা আমাদের প্রত্যেকের মধ্যেই আছে, সেই আত্মা। আমরা এখন তার মূল্য বুঝিনি, আমরা বেগুন এই কাপড়ের কাছে যাচ্ছি। এটা আমার তোমরা সবাই ভালো করে তত্ত্বটা বোঝো, তোমাদের জীবন ধারাটাই পাল্টে যাবে। আর স্বামীজি এটাই বলতে চেয়েছে, প্রত্যেকের মধ্যে সেই পোটেনশিয়াল দেবত্ব রয়েছে। তোমরা সেটাকে জানার চেষ্টা করো। কিভাবে জাগাবে?
এই যে মহারাজের কাছে শুনবে, উপনিষদের কথা শুনবে, ভালো তত্ত্ব শুনবে, শুনে আমরা জানাতে হবে আমাদের তত্ত্ব কি। এই যে বাচ্চা বাচ্চা ছোট ছোট শিশুদেরকে তোমরা যদি সেইভাবে তোমরা মা তৈরি হও, বিবেকানন্দের মা হও, ভুবনেশ্বরী দেবী হও, এই ভগবতী দেবী হও, ভুবনেশ্বরী দেবী হও, বিদ্যাসাগরের মায়ের মতো, আর নেতাজি মায়ের মতো মোহন দেবী হও, তোমাদের ছেলেরাও দেখবে নেতাজি বিবেকানন্দ বিদ্যাসাগর হয়ে যাবে। এইটা আমার সাড়ে কথা মাস্টারদেরকে বলবো, তোমরা শুধু বিবেকানন্দকে ভালো করে পড়ো, পড়ে ওদের মধ্যে এই ভাবটা চালিয়ে দাও, দেখবে তোমার ছেলে একটা প্রকৃত খাঁটি মানুষ হয়ে যাবে। যখন তোমার ছেলে আইপিএস অফিসার হবে, তোমার ছেলে বড় ডাক্তার হয়ে যাবে, ভালো মাস্টার হয়ে যাবে, তখন মায়ের হৃদয়টা ভরে যাবে না? তাহলে ঠিক ঠিক শিক্ষা দাও, হতেই হবে। স্বামীজি বলছে এটা হতেই হবে, এটাই লজিক। যাই হোক, স্বামীজি ঠাকুমা স্বামীজির চরণে সকলের চরণে সকলকে প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি, কারণ আমার পেশে লাগে। নমস্কার। আমাদের শ্রদ্ধেয় এবং পরম পূজ্যতা ব্রহ্মচারী বিষ্ণু চৈতন্য মহারাজজিকে আমরা ভাবতে পারিনি যে আজকে আমাদের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমরা আরামবাগ টাইমসের যিনি অপারেটর, আমাদের অনেকেরই অনেকেরই চেনা এবং আমাদের একেবারে প্রিয় দিদি কাকলি চ্যাটার্জি মহাশয়া, উনি আমাদের মধ্যে এসেছেন। আমরা গর্বিত এবং আমরা আনন্দিত। এখন আমরা একটু গানে যাব, তার আগে কারেন্ট একটু আমাদের এসে লাইন ছিল না, কারেন্ট এসে গেছে, ওরা জেনারেটর বন্ধ করে কারেন্ট দেওয়া হবে। তার মাঝে আমি বলে দিই যে আমাদের প্রথম গান করবেন আমাদের মাননীয় অপর্ণা ভট্টাচার্য মহাশয়া, ওনার সঙ্গে সম্মান দেবেন তবলাই রণজিৎ চক্রবর্তী, দুজনকে দীর্ঘতে বলছি। আজকে এই যে স্কুলে দরিনকুন্ডা শ্রী রামকৃষ্ণ স্কুল, যেখানে আপনাদের ছাত্রদের, আপনাদের সন্তানদের ভর্তি করেছেন, এই স্কুলে আপনারা কি আগে বলুন, আপনারা কি সবাই স্থানীয়? আমার এখানে বাপের বাড়ি। আচ্ছা, আর এখানে আপনি আপনার বাচ্চাকে ভর্তি করেছেন? হ্যাঁ, ভর্তি করেছি। আপনি এখানে তো অনেক ইংলিশ মিডিয়াম স্কুল আছে, আরও অনেক স্কুল আছে, সেইটা ছেড়ে কেন মনে হলো যে এখানে ভর্তি করি? মানে আমার মনে হয় রামকৃষ্ণ ভাবধারায় সন্তানকে মানুষ করার জন্য। হ্যাঁ হ্যাঁ, শ্রীরামকৃষ্ণের ভাবধারার মতো মানুষ করার জন্য আমি আমার বাচ্চাকে এখানে ভর্তি করিয়েছি। আর আমার মনে হয়েছে যে মানে অন্যান্য স্কুলের থেকে এই আশ্রম, যে এই আশ্রমের পরিবেশটা একটু উন্নত ধরনের হবে। আমার বাচ্চা একটু মানে ধরুন রামকৃষ্ণ, বিবেকানন্দ এদের মতো, এনাদের মতো মানুষ হয়ে উঠবে। আর এই জন্যই আমার মনে হয়েছে যে বাচ্চাকে এখানে। আপনার নাম? আমার নাম অনন্যা পাল। এখানে গান মাইক রেডি হতে করতে আমি দাদার কাছে জেনে নিই। দাদা, আপনারা কি এই স্কুলের যে এত বাচ্চা ভর্তি হয়েছে, শুনলাম তো যে অনেকগুলি বাচ্চা ইতিমধ্যেই ভর্তি হয়ে গেছে, 45 জন, এদেরকে আপনারা বলছেন একই সাথে ইংরাজি হিন্দি দুটোই আস্তে আস্তে শেখানো হবে, তো আপনার কি মনে হয় যে কতটা খুব জরুরি ছিল এবং আরও আগে হলে কি ভালো হতো? আগে হলে তো অনেক ভালোই হতো, কিন্তু হয়ে ওঠেনি কোনো কারণে। যাই হোক, এখন সেটা সম্ভব হয়েছে ঠাকুরের কৃপায়, স্বামীজির কৃপায়, মায়ের কৃপায়। এখন আমরা বাচ্চাদেরকে নিয়ে আমরা চেষ্টা করব আগামী দিনে যাতে ওরা মানুষের মতো মানুষ হয়, আশ্রমিক পরিবেশে মানুষ হয় এবং ভালো ভালো মনের মানুষ হয়। সেই জন্যই যখন আমাদের একটা চিন্তাভাবনা নিয়েছি আমরা যে আশ্রমিক পরিবেশে ওরা মানুষ হবে এবং ওদের চিন্তাভাবনা আশ্রমিক পরিবেশের মতোই হবে, সুন্দর হবে, সৎ হবে, সুন্দর হবে। আমার নাম মহানন্দ ঘোষ। আমি 25 বছর টিউশন মাস্টার করছি আজ থেকে। আমার নকুণ্ডাতেই বাড়ি, নকুণ্ডাই বাড়ি আমার।
আর এখানে মাস্টারি করি। গোকুন্ডা খুব সমৃদ্ধ গ্রাম, খুবই সমৃদ্ধ গ্রাম এবং বৌদ্ধিস্ট, সমৃদ্ধ এবং বর্ধিষ্ণু এবং শিক্ষিত এলাকা, অনেক শিক্ষিত গ্রাম আমাদের। অনেক মানুষ এখানে চাকরিরত আছেন, আমাদের গ্রামের মানুষই বিভিন্ন পেশার সঙ্গে এখানে যুক্ত আছে, বিভিন্ন পেশায় জীবিকা অর্জনের জন্য বিভিন্ন পেশায় যুক্ত আছে। আমরা দেখতে পাচ্ছি যে উদ্বোধনী সঙ্গীত শুরু হয়েছে। কালীপুরে বাড়ি তো আমি ওখানে সাউন্ড নিচ্ছে। এই যে প্রবীণকুণ্ডা শ্রী রামকৃষ্ণ শিশু বিদ্যাপীঠ, এই স্কুলটা কতদিন আগে আপনারা মানে উদ্বোধন হলো, মানে আনুষ্ঠানিক উদ্বোধন? আমাদের দেখুন আনুষ্ঠানিক উদ্বোধন আমরা হচ্ছে আপনার এই আওয়াজটাকে একটু বন্ধ করুন। আমরা 2রা জানুয়ারি 2025 বৃহস্পতিবার আমরা উদ্বোধনটা করেছি। ওই দিন আমাদের উদ্বোধন করতে আসছিলেন আমাদের হচ্ছে গৌরাটি পানারামানন্দ মহারাজ, স্বামী পানারামানন্দ মহারাজ। কতজন ছাত্রকে নিয়ে আপনাদের ছাত্রছাত্রী নিয়ে শুরু হলো? মোটামুটি 40-এর উপরে। আমরা এখন 40 থেকে 45 জন ছাত্র এখন অ্যাডমিশন হয়েছে। এরপরেও আমাদের টোটাল জানুয়ারি মাস ধরে অ্যাডমিশন হবে, এরকম আমরা চিন্তা ভাবনা রেখেছি। এবং আপনাদের কটা শ্রেণীকক্ষ করতে পেরেছে? আপাতত এখন আমরা কেজি 1, কেজি 2 এবং স্ট্যান্ডার্ড 1 এই 3টে আমরা চালু করেছি, কারণ সমস্ত কিছুই রুলস এবং গাইডলাইন্সের ব্যাপার আছে। সেই জন্য আমরা আপাতত এখন 3টে ক্লাস দিয়ে শুরু করেছি। সামনের বছর আমরা ক্লাস 2, 3 এবং 4 আমরা চালু করব। এবার তারপর আস্তে আস্তে এক বছর করে আপগ্রেড হবে। সরকারিভাবে কোনো সহযোগিতার আশ্বাস পেয়েছে? সরকারি দিক থেকে কোনো সহযোগিতার এখনো আশ্বাস পাইনি, কারণ এখনো আমাদের আবেদন করা হয়ে ওঠেনি। তবে আমরা যোগাযোগ করেছিলাম, তো যেহেতু আগে স্কুল চালু করার ব্যাপারটা আগে প্রধান, সেহেতু আমরা আগে স্কুলটা চালু করেছি। এরপরে আমরা এই অ্যাডমিশন শেষের পরেই আমরা আমাদের এসআইয়ের সাথে বা অফিসের সাথে, এডুকেশন অফিসের সাথে যোগাযোগ করে জিনিসটাকে জানাবো, এখন যাতে আমাদের অ্যাফিলিয়েশন পাওয়া যায় খুব তাড়াতাড়ি, এবং আমরা যে ক্লাসগুলোকে বাড়াবো সেই জন্য চিন্তা ভাবনা করছি। এবং সেটা এই জানুয়ারি মাসের অ্যাডমিশনটা আরও কিছুজন হয়তো হবে, আমাদের সাথে যোগাযোগ রাখছে।
হচ্ছে। তো সেই হিসাবেই আমরা একটুখানি অপেক্ষা করছি, ফেব্রুয়ারি মাস করেই আমরা যোগাযোগ করব আধিকারিকদের সাথে, ওনাদের সাথে কিভাবে কি অ্যাপ্লিকেশন পাওয়া যায় সেই জন্য। আমার নাম তাপস রায়। আমার নাম সুরজিৎ পান। লক্ষ্মীকান্ত দে। মহারাজ, আপনার বহু কষ্টে লালিত এই যে আশ্রম, আজকে সেই আশ্রমে একটি স্কুলও হয়ে গেল। আপনি যদি একটু বলেন যে এই নিয়ে যদি দু চার কথা বলেন। বন্ধ করে রাখো। আমি স্বামী শঙ্করানন্দ। এই আশ্রম আমারই বড়দা তার স্বামী রামাত্মানন্দ, উনি নরেন্দ্রপুরে বহুদিন ছিলেন এবং নরেন্দ্রপুরে স্বামী লোকেশ্বরানন্দর মানে ড্রাইভার ছিলেন, কথায় যাকে বলে। এবং তখন মঠে কোনো গাড়ি টাড়ি ছিল না, তখন ওই লোকেশ্বরানন্দের একখানি ভালো গাড়ি ছিল। সেই গাড়িতে করে প্রেসিডেন্ট মহারাজরা কোথাও লেকচার দিতে গেলে তখন ওনাকে নিয়ে উনি যেতেন এবং বীরেশ্বরানন্দ পর্যন্ত উনি গেছেন। তারপরে মহারাজকে বললেন যে এইরকম আমি আর করবো না, আমাকে সন্ন্যাস দিয়ে আমাকে এখানে রেখে দিন। তখন মহারাজ বলল ভালোই তো। উনি ব্রহ্মচারীর মতনই ছিলেন প্রথম থেকেই একবারে। তখন পাথরঘাটায় আশ্রম, নরেন্দ্রপুর তখন হয়নি, তো সেই থেকেই ছিলেন। তারপরে 65 সালে ওনাকে সন্ন্যাস পাঠালো কৈলাসে, ঋষিকেশ কৈলাস আশ্রমে। ওইখান থেকে আসার পরে ওখানে 2 বছর ছিলেন নরেন্দ্রপুরে। তারপরে লোকেশ্বরানন্দের হাতে একটা চিঠি পড়ে যে এইখান থেকে পাঠিয়েছে, তোমার আশ্রম তুমি দেখো, আমরা দেখতে পারবো না। এখানে একটা শুধু মাটির ঘর করা ছিল এবং লোকেশ্বরানন্দই তারই ইয়েতে, লোকেশ্বরানন্দ এবং কামারপুকুরের নলিন মহারাজ স্বামী শারদেশ্বরানন্দ, উনি দুজনে করে ওনাকে এইখানটায় এনে বসালেন 72 সালে। 72 সালে এসে উনি এইখানে আরম্ভ করলেন, করে সব কিছু করেছেন। কিন্তু মন্দির টন্দির 80 সালে তৈরি হলো। তারপরে উনি এইখানটায় অনেক কিছু করতে চাইলেন, কিন্তু গ্রামের লোক কেউ রাজি হয়নি এইসব করবার জন্য। তখন উনি খেলার মাঠ ওখানে একটা করলেন, সেটাও সিপিএম আসার পরে সে খেলার মাঠ দখল করে নিল। এই করে নানা রকম ইয়ের জন্যে নরেন্দ্রপুর থেকে উনি সেই দুধ বিস্কুট এনে ছেলেদের খাওয়াতো। আমিই নিয়ে আসতুম সেখান থেকে, আমি ছিলাম সেখানে নরেন্দ্রপুরে, আমাকেই জানাতো এবং আমি মহারাজদের বলে। তখন স্বামী অক্ষরানন্দ অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিলেন, আর স্বামী অশোকানন্দ উনি সমস্ত কিছু দেখাশোনা করতেন এবং আমাকে যথেষ্ট স্নেহ করতেন, তাদের ইয়েতে পেয়েছে। এবং স্বামী প্রভানন্দ উনিও বহু সাহায্য করেছেন। এই করে তারপরে ওনার যখন দেহ গেল তখন আমি নরেন্দ্রপুরে গেলুম। নরেন্দ্রপুরে যে মহারাজকে বলছি যে মহারাজ এরকম দাদার দেহ চলে গেছে। তখন বলছে ও আমার মতন খুব ভুগছিল। আমি যে না, ভোগে না, এরকম ধ্যানে বসে রাত্রি 1:30টার সময় দেহ ছেড়ে দিয়েছে। তখন নিজে তার শরীর খারাপ, উঠতে পারে না, ধরে উঠতে হয়, কিন্তু তিনি লাফ দিয়ে উঠে পড়লেন। উঠে বললেন বাহ, এ তো ঋষি হয়ে গেছে রে, তার জন্য একটা বিরাট ভান্ডারা কর। তখন ওই ভান্ডারা করবার কথা বলেই নিজেই বলছেন যে তাহলে তো বিরাট একটা খরচা আছে, ঠিক আছে তুমি কালকে সকালবেলা 10টার সময় আমার অফিসে এসো। আমি বুঝতে পারছি আপনার আবেগ আসছে স্বাভাবিকভাবেই, কারণ পূর্বাশ্রম হিসেবে আপনার দাদা ছিলেন এবং পরে তিনি সন্ন্যাস নিলেও সম্পর্ক তো কোথাও না কোথাও থাকেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আজ যখন আপনি একটা স্কুল এখানে যে স্থাপিত হলো, আপনাদের যে স্বপ্নের সেই স্কুলটা হতে আপনার কি অনুভূতি হচ্ছে? আমার আনন্দের চোটে আমি আর কথাই বলতে পারছি না।
এত আনন্দ হচ্ছে যে কি বলবো। আমি বহুদিন আগে থেকে চেষ্টা করেছি দাদার শরীর চলে যাবার পর থেকেই, কিন্তু আমি সেই রকম সহযোগিতা পাইনি। এবং এই পানেরা এখন এই পানেদের অনেকেই চেষ্টা করেছিল। এখন এই সুরজিৎ পান ও আগিয়ে আসায় ওর বাবা অনেক চেষ্টা করেছিল, কিন্তু বাবাও পারেনি। কিন্তু ও এসে সহযোগিতা করতে আমি সঙ্গে সঙ্গে বললাম, হ্যাঁ তুমি যদি পারো করো, আমার তো আর গতন নেই, আমি পাচ্ছি না, আমার বয়স হয়েছে অনেক। কে কে আজকে আপনার এই যে আহ্বান, এই আহ্বানের সাড়া দিয়ে সুরজিৎ বাবু ছাড়াও আর কে কে এগিয়ে এলেন? এখন গ্রামের সব লোকই আগিয়ে এসছে মোটামুটি, কোনো আর দ্বিধা নেই, সবাই চলে এসছে। যারা আমাকে মারতে আসছিল তারাও এখন চলে এসছে। আমার তাতে খুব আনন্দ হয়েছে, তাতে খুব সুবিধা হয়েছে। এবং আমি যেইটা আরম্ভ করতে পেরেছি এইটার জন্য আমি মানে কি আনন্দ সেটা বলে বোঝাতে পারবো না। আমি এখানে মহারাজের এখানে আমি একটি বোনকে সামনে পেয়েছি। আপনি কি স্কুলের কিভাবে যুক্ত? আমি স্কুলে ইংরেজি বিষয়ে টিচার। দেখুন, এমন একটা স্কুলে আজকে আপনি টিচার, এখানে হয়তো আপনার যে শিক্ষা সেই অনুসারে হয়তো আপনি মানে কিছুই পাবেন না, কিন্তু তবুও আজকে আপনি এগিয়ে এসেছেন। যেখানে বেকারত্বের যুগ, সেই জায়গায় দাঁড়িয়ে এক প্রকার সেবা করতেই এগিয়ে এসেছেন, এটা আমার মত। আপনি যদি এই অনুভূতিটা একটু বলেন। আমি এগিয়ে আসার একটাই কারণ আমি এককালীন এখানের সঙ্গে যুক্ত ছিলাম, আমি নিজেও এখানে পড়ে গেছি। আমি পরিবেশটা প্রচণ্ডভাবে ভালোবাসি, আর আমি এটাই মনে করি যে বাচ্চারা যদি এই পরিবেশে আসে তারা অনেক কিছু শিখতে পারবে, অনেক সহিষ্ণু হবে। আর কি আমি এক বিশিষ্ট কবি শাশ্বতী চক্রবর্তী, তো তিনি একটা ভালো কথা বলেছিলেন যে তিনি তার সন্তানের পায়ে আধ্যাত্মিক মানে বেড়ি পরিয়ে দিয়েছেন, দিয়ে এবার ছেড়ে দিয়েছেন। তিনি বিশ্বাস করেন যে তার সন্তানের কখনো পদস্খলন হবে না। এই যে আদর্শটা, এই যে মায়ের এক চমৎকার আদর্শ, এই আদর্শটাকে আপনারা ছাত্রছাত্রীদের মধ্যে কি নিয়ে আসবেন? হ্যাঁ, অবশ্যই। আমরা এটার জন্যই আমরা মনোযোগ নিবেশ করেছি, আর আমরা চাইছি যে বাচ্চারাও আসুক, আর আমরাও যাতে আমাদের সব আত্মাটুকু দিয়ে ওদেরকে শেখাতে পারি, সেই বিষয়েই আমরা সবসময় ভেবে চলেছি। আর আমার সাথে আমার সহশিক্ষকরাও আছেন। সবার সঙ্গে একটু আলাপ করিয়ে দিন। হ্যাঁ, ইনি হচ্ছেন আমাদের প্রধান শিক্ষক। নমস্কার, আমি মধুময় মালিক। এই স্কুলের সকলের সহযোগিতায় বা প্রত্যেকের ইচ্ছাতে আমাকে প্রধান শিক্ষক হিসাবে নিযুক্ত করা হয়েছে। আর আমার ডান দিকে আছেন। নমস্কার, আমি আশিস ঘোষ। ম্যাডাম, আমি এইখানে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি, কারণ জীবনের 3টে উদ্দেশ্য: সেবা, সাধনা, সৎসঙ্গ। সাধনায় 5 বছর যোগ সাধনা আমি করে টিচার হয়েছি। আর্ট অফ লিভিংয়ের থেকে একজন মানে হ্যাপিনেস কোর্সের রুরাল টিচার হয়েছি। কিন্তু এইখানে ছেলেদেরকে পঠন পাঠনের সঙ্গে যে যোগব্যায়ামে যেসব তাদের মধ্য থেকে যেসব শেয়ার পাচ্ছি বা রেসপন্স দেখতে পাচ্ছি, নিজেকে মনে হলো যেন এই সেবায় আমি নিযুক্ত করতে পেরেছি। এর জন্য আমি ধন্য, মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। এটা আমি প্রাইভেট পড়াই দীর্ঘদিন, কিন্তু বহুদিন ধরেই প্রাইভেট পড়াই 5 থেকে 10 পর্যন্ত। কিন্তু এই বাচ্চাদের সাথে এত সুন্দর লাগছে এবং এই পরিবেশটা আমাকে মানে মনোমুগ্ধ, আমার শরীরের আত্মার সঙ্গে অ্যাডজাস্ট হয়ে গেছে। নমস্কার, আমি রাজেশ মণ্ডল। আমি দরিণকুণ্ডা রামকৃষ্ণ শিশু বিদ্যাপীঠের সায়েন্সের টিচার। আর আমি চেষ্টা করব এখানটা, এটা যেহেতু আশ্রমের স্কুল, আশ্রমের, তাই ঠাকুরের মানে রামকৃষ্ণদেবের বা মায়ের আর স্বামী বিবেকানন্দের ভাবাদর্শে বাচ্চাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একদিকে বাচ্চাদেরকে বিজ্ঞানমুখী করা, আবার একদিকে আধ্যাত্মিকতা, দুয়ের সমর্থন মানে সমান্তরাল অবস্থান এখানে থাকবে। হ্যাঁ, অবশ্যই। আর আমার খুব ভালো লাগছে বাচ্চাদেরকে কে নাই ভালোবাসে না, সবাই ভালোবাসে, ভালো লাগছে। ধন্যবাদ। নমস্কার, আমি সাহেব মণ্ডল, ড্রয়িংয়ের টিচার। এখানে ড্রয়িং টিচার হিসেবে আমি নিয়োগ হয়েছি। দেয়ালে সুন্দর করে আঁকা আছে, সেটা কি আপনারই হাতে? হ্যাঁ, আমি এঁকেছি। এখনো আমাদের ডেকোরেশনের কাজ বাকি আছে। হ্যাঁ, আরও ডেকোরেশনের কাজ হবে। টোটালটাই পেন্টিংটা থাকবে বাচ্চাদের উপর, বাচ্চাদের ইন্টারেস্টের উপরে।
যাতে ওখান থেকে কিছু ওরা শিখতে পারে। এই সমস্ত স্যাররা ছাড়াও এখানে আরও আমাদের দুজন শিক্ষক আছেন যারা আমাদের গান শেখাবেন, মানে সঙ্গীত শিল্পী বা সঙ্গীত টিচার হিসাবে আমাদের প্রভাত ব্যানার্জি মহাশয়। উনি আজকে বিশেষ কারণবশত ব্যক্তিগত কাজের জন্য আসতে পারেননি। এছাড়া আমাদের তবলার জন্য আমাদের একটা স্যার রাখা হয়েছে, সূর্যকান্ত মল্লিক। উনি দূর থেকে একটু আসবেন, বালি থেকে আসবেন, তো উনিও আজকে আমাদের মধ্যে। এছাড়া অমিয় রায় মহাশয় আছেন, উনিও তবলারতে সহযোগিতা করবেন। আর এখানে আর কেউ আছেন টিচার? এখানটার মানে সমস্ত পরিচালনা উনি হ্যাঁ, সেটা আছে। স্কুলের আর আপনি একটু বলুন। বলছি এই আশ্রমের যে ভাবধারা, আশ্রমের যে মানে কি বলবো আদর্শ, স্বামীজি, ঠাকুরমা সবাইকে প্রণাম জানিয়ে মহারাজদেরকে শ্রদ্ধা জানিয়ে দু চার কথা বলছি। আমাদের স্বপ্ন বাচ্চাদেরকে মানুষ করা আশ্রমিক পরিবেশে, যেখানে বাচ্চার মতন মানুষ হবে, তার সাথে শিষ্টাচার শিখবে, বড় হবে। হ্যাঁ, আগামী দিন এই জায়গাটা একটা তীর্থভূমিতে পরিণত হবে, সেই আশা, সেই আকাঙ্ক্ষা নিয়ে আমরা এগিয়ে এসেছি। আমরা গ্রামেরই মানুষ। আমার নাম তরুণ ভট্টাচার্য, আমিও আশ্রমের একজন শুভাকাঙ্ক্ষী। তো সেই জন্য মহারাজের সান্নিধ্যে এসে মহারাজের অনুপ্রেরণায় আমরা চেষ্টা করছি এই জায়গাটাকে নতুন করে প্রাণ ফিরিয়ে দিতে। যিনি যেসব শিক্ষক শিক্ষিকা নিয়োগ হয়েছে ওনারাও চাইছেন যে ওনাদের প্রাণ দিয়ে, ওনাদের মন দিয়ে, ওনাদের মানে কি বলবো হৃদয় দিয়ে বাচ্চা তৈরির কারিগর হতে। আমি তো যেটা আমার মনে হচ্ছে যে এখন যেখানে মানুষ মানে দৌড়াচ্ছে এবং দৌড়াচ্ছে একটাই উদ্দেশ্য, কি করে তারা নিজের পায়ে দাঁড়াবে, সেই জায়গায় দাঁড়িয়ে এখানে কিন্তু এনারা কিছু পাবেন এই মুহূর্তে তার কোনো সম্ভাবনা আছে বলে আমার তো মনে হচ্ছে না। যে আর্থিকভাবে অবশ্যই তারা পাবেন মানসিক যে শান্তি তৃপ্তি যেটা আপনারা বলছেন, কিন্তু আর্থিকভাবে সেভাবে কোনো তাদের সুরাহা হবে এই মুহূর্তে হয়তো নয়। সেই দিক থেকে তো আমার যেটা মনে হয়েছে যে আপনাদের এখানে আজকে যারা যুক্ত হয়েছেন তারা সবাই সেবা করতেই এসেছেন। নিশ্চয়ই বলি একটা জিনিস, সবসময় পয়সা দিয়ে সবটাকে বিচার করা যায় না। সেই জায়গায় দাঁড়িয়ে আমরাও বদ্ধপরিকর। ওনাদেরও ভবিষ্যৎ আছে, ওনাদেরও ফ্যামিলি আছে, বাবা মা আছেন, বাচ্চারা আছেন। ওনাদেরও কর্মসংস্থানের জন্য যেভাবে সহযোগিতা করা যায় আমরা স্কুল কমিটির পক্ষ থেকে আমরাও করব। কিন্তু আমরা চাইছি যে পয়সাটাই সব নয়, নিশ্চয়ই চলার পথে পয়সাও দরকার আছে, টাকা পয়সাও প্রয়োজন আছে ফ্যামিলি চলার জন্য, বাবা মাকে দেখাশোনা করার জন্য। এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের এইটুকু বলতে পারি চ্যানেলের মাধ্যমে আমরাও প্রচুর মানুষের সান্নিধ্যে যাচ্ছি। আশা করছি আগামী দিন ভালো একটা সুরাহ জায়গায় আসবে। হ্যাঁ, ধোঁয়াশা কেটে যেয়ে আশার আলো দেখতে পাবো, এই আশা নিয়েই আমরা এগিয়ে এসেছি। চিন্তার কিছু নেই। আগামী দিন আমরা আশা রাখবো এমন একটা জায়গায় পৌঁছাবো যেখানে হচ্ছে রামকৃষ্ণ আশ্রম বা মিশন মঠের মধ্য দিয়ে যেভাবে হয় আমাদের অ্যাডমিশন টেস্টের মধ্য দিয়ে বাচ্চারা ভর্তি হয় এবং তাদের যে কেরিয়ার তৈরি হয়। আগামী দিন এই নকুণ্ডা গ্রাম একটা বর্ধিষ্ণু গ্রাম, দরিনকুণ্ডা গ্রাম একটা বর্ধিষ্ণু গ্রাম, পার্শ্ববর্তী যেসব গ্রাম আছে সবাইকে, সমস্ত গ্রামের মধ্যে থেকে আমাদের এখান থেকে প্রচুর ডাক্তার, মাস্টার, বড় বড় অফিসার বলছেন এই যে শিশুদের স্কুল আগামী দিনে এটা একটা সেরা স্কুল হিসাবে পরিণত হবে। নিশ্চয়ই সেই আশা নিয়ে আমরা এসেছি, আর সেই সেরা উপহারটা দিতে চাই আমরা। অনেক অনেক ধন্যবাদ আপনাদের। আমি জানি কথা বলেছি, বলছি আর একটা কথা বলাই নয়, মানে ছাত্ররা হচ্ছে বিদ্যালয়ের সম্পদ। সেই অবস্থায় দাঁড়িয়ে মানে ছাত্রদেরকে যারা ভর্তি করেছেন, যারা বিশেষ করে মানে যে সমস্ত অভিভাবক এবং অভিভাবিকারা মানে আমরা ডোর টু ডোর গেছি ভিজিটে, যে আপনারা আপনাদের ছাত্রদেরকে মানে সন্তান বা সন্তানীদেরকে ভর্তি করুন যাতে আমরা আমাদের পরিষেবাটা যথাযথভাবে দিতে পারবো। এখন মানে সেবাই জীবনের ব্রত, এটাই হওয়া উচিত। এখন সেই দিকে দাঁড়িয়ে সব থেকে ধন্যবাদ দেওয়া উচিত আমাদের অভিভাবক মানে তারা যদি না আসতো আমরা এই বিদ্যালয়কে কখনোই করে উঠতে পারতাম না। তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা অবশ্যই চেষ্টা করব নিজেদের যতটা প্রাণ উজাড় করে দেওয়া। সবাই কেঁদে ফেলছেন, সবার মধ্যে একটা আবেগ আমরা দেখতে পাচ্ছি। আমরা আরামবাগ টাইমসের পক্ষ থেকে আমাদেরও শুভেচ্ছা রইল দরিনকুণ্ডা
রামকৃষ্ণ শিশু বিদ্যাপীঠ এবং সামনে আছেন এই সমস্ত কিছু কাণ্ডারি স্বামীজি মহারাজ, অধ্যক্ষ মহারাজ আছেন। স্কুল আগামী দিনে সেরা হয়ে উঠবে এই শুভেচ্ছা আরামবাগ টাইমসের পক্ষ থেকেও রইল।